হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস লীলা রায়ের যে বইটা করছিলাম ম্যাথের সেকশনটা, সেইটার আর 3টে সেট বাকি আছে। তার মধ্যে এখন আমি 23 নম্বর সেটটা করব। এরপরে আরেকটা ভিডিও আপলোড করব, সেটাতে আমি 24 নম্বর সেটটা এক্সপ্লেন করে দেবো। তো শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন করা। তো ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সমস্ত পিডিএফ পাওয়ার জন্য, আর অন্য অন্য বইয়ের পিডিএফ ওখানে আমি আপলোড করে রেখেছি অলরেডি। তো ওখানে জয়েন হয়ে যাবেন অবশ্যই। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 32 কোশ্চেনে বলছে 1200 টাকা এক বছরে অর্ধবার্ষিক 10% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? তো এখানে পি বলে দেওয়া আছে 1200 টাকা। আচ্ছা, এখানে অর্ধবার্ষিক 10%, তাই তো? তাহলে কত আসবে এখানে? অর্ধবার্ষিক 10% মানে এখানে তাহলে 10% বাই 2 এখানে আসবে এইটা। তাহলে ইন্টারেস্ট 2 দিয়ে ভাগ হবে, কারণ অর্ধবার্ষিকী বলেছে। আর এক বছরের জন্য আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বের করতে বলেছে। তাহলে আমাদের সূত্র কি, মানে এটা দুটো টার্ম আসবে, একটা ছ মাস আর পরের 6 মাস, দুটো টার্ম আসবে। ওই জন্য আমরা সূত্রটা কি লাগাতে পারি? সিআই মাইনাস এসআই ইকুয়ালস টু পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এইটা। আর এখান থেকে আমাদের কি আসছে? 5% আসছে। তাহলে এখানে পি এর জায়গায় আমি লিখলাম 1200, আর এর জায়গায় আমি কি লিখলাম? এখানে হচ্ছে 5 স্কোয়ার, আর এখানে 100 স্কোয়ার। তো এখান থেকে 100 যেহেতু দুটো আছে, তাহলে এইটা আমি এইভাবে লিখলাম, 100টাকে ভেঙে লিখলাম। তাহলে এখান থেকে শূন্য, এই শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 3 4 12, এটা 4 দিয়ে কাটলে 25, আর এখানেও 25 আছে, তাহলে এইটা কেটে গেল। তাহলে এখানে আসলো 3 টাকা। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 33 কোশ্চেনে বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত এবং এত, সংখ্যা দুটির যোগফল এত হলে তাদের অন্তর ফল কত হবে? তাহলে লসাগু হচ্ছে 495, আর গসাগু এখানে আসছে 5। তাহলে দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া আছে এইটা। তাহলে এক্স প্লাস ওয়াই বলে দেওয়া আছে কত? এখানে 100 বলে দেওয়া। তাহলে এবারে আমাদের 495, এখান থেকে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে? 5 নং 45, আর 5 নং 45, আর কি আসলো এখানে? তাহলে পড়ে থাকলো হচ্ছে আবার 4 পড়ে থাকলো, তাহলে আবার 5 নং 45, তাহলে 99 আসলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 9 আর 11, এটা অনুপাত আসলো, এই সংখ্যা দুটির অনুপাত আসলো। তাহলে এখানে আমি লিখতে পারি 9p আর 11p ইকুয়ালস টু 100। তাহলে হচ্ছে এখান থেকে যদি যোগ করো, এটা 20p ইকুয়ালস টু 100, কেটে গেলে p সমান আসলো 5। তাহলে সংখ্যা দুটির অন্তর কি হবে? তাহলে এখানে 11 ইন্টু পি 5 করলে 55 মাইনাস 45 মানে 10। তাহলে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। তাহলে তাদের অন্তর্ফল কত? 10 হবে। নেক্সট, 34 কোশ্চেনে কি বলছে? এইটার আমাদের মান বের করতে হবে। এখানে 21 টু দি পাওয়ার এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো এখানে আছে 3 টু দি পাওয়ার 3.5 ইন্টু 21 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 42 টু দি পাওয়ার 2.5, আর এখানে ভাগ আছে 2 টু দি পাওয়ার 2.5 ইন্টু 7 টু দি পাওয়ার 3.5 ইকুয়ালস টু 21 টু দি পাওয়ার, এখানে আমি এক্স ধরে নিলাম। তাহলে এই যে 7 টু দি পাওয়ার 3.5 আর 3 টু দি পাওয়ার 3.5, এটা এখান থেকে আমি কি লিখতে পারি? 3 ইন্টু 7 টু দি পাওয়ার 3.5, আর ইন্টু 21 স্কোয়ার ইন্টু এই 42টাকে আমি কীভাবে লিখছি? 42/2 আর টু দি পাওয়ার 2.5, কেননা সেম পাওয়ার আছে তাই জন্য, ইকুয়ালস টু 21 টু দি পাওয়ার এক্স লিখলাম। তাহলে এখান থেকে আসছে কি? 21 টু দি পাওয়ার 3.5 ইন্টু 21 স্কোয়ার, আর এখানে আসছে 21 টু দি পাওয়ার 2.5 আর 21 টু দি পাওয়ার এক্স। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা কি করতে পারি? 3.5 প্লাস 2 প্লাস 2.5 ইকুয়ালস টু 21 টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আসছে কি? 21 টু দি পাওয়ার, এটা যদি যোগ করি 5.5 প্লাস 2.5 যোগ করলে 8 আসলো টু দি পাওয়ার 21 টু দি পাওয়ার এক্স। তাহলে যেহেতু দুই সাইডে বেস সমান, তাহলে আমি
21টাকে সরি দিতে পারি, আমি সরাসরি লিখতে পারি কি এক্স সমান 8। তাহলে এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 45 দাগের কোশ্চেনে বলছে একজন অসাধু দোকানদার কাপড় ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 মিটার ফিতার জায়গায় 85 সেমি ফিতা ব্যবহার করে, তবে তার লাভের শতকরা হার কত? তার মানে সে লেন্থে ঘাপলা করছে, ঠিক আছে, সে দিচ্ছে ক্রয় মূল্যে, কিন্তু সে তার দেওয়ার কথা 100 মিটার, সে দিচ্ছে 85 সেমি। তাহলে এখানে 100 মিটার বলছি, 1 মিটার দেওয়ার কথা কিন্তু সে 85 সেমি দিচ্ছে। তাহলে এখানে 1 মিটার মানে 100 সেমি, আর এখানে 85, তাহলে লেন্থে ঘাপলা করছে, মানে এখানে অনুপাত আসলো কত 20 আর 17 আসলো। তাহলে তার লাভটা কত হচ্ছে সিপিএসপি, এখানে 17, এটা 20, উল্টে যাবে, কেননা সে বিক্রি করার সময় ঘাপলাটা করছে। যদি ক্রয় মূল্যের ক্ষেত্রে হতো তখন মানে এটা সেম থাকতো, অনুপাতটা সেম থাকতো তখন। তাহলে এখান থেকে আমাদের লাভ কত হচ্ছে 3/17 ইন্টু 100, এখান থেকে তাহলে 300/17, 17 দুগুণ 34, তাহলে 17 1 17 আসলো, এখানে 3, এটা আসবে 1 0। এবার 70 7 7 49, তাহলে 911, হ্যাঁ 119, এখানে আসছে এটা 1, আর এখানেও 1 আসলো, তাহলে 11/17, 17 পূর্ণ 11/17, তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 46 দাগের কোশ্চেনে বলছে একটি সংখ্যার 50% দ্বিতীয় একটি সংখ্যার সঙ্গে যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি আগের 4/3 অংশ হয়, তবে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তো এখানে ধরে নিলাম ফার্স্ট সংখ্যাটি হচ্ছে ফার্স্ট সংখ্যা এক্স আর সেকেন্ড সংখ্যা ওয়াই ধরে নিলাম। তাহলে এখান থেকে আসছে যে একটি সংখ্যার 50% দ্বিতীয় একটি সংখ্যার সঙ্গে যোগ করলে, আচ্ছা তাহলে একটি সংখ্যা যদি এখানে এক্স, ফার্স্ট সংখ্যাটা এক্স ধরেছি, তাহলে এক্সের 50% অপর সংখ্যার সঙ্গে যোগ করলে বলছে দ্বিতীয় সংখ্যাটি আগের 4/3 অংশ হয়, তাহলে মানে ওয়াই এর 4/3 অংশ এইটা বলেছে। তাহলে এখান থেকে আসবে x/2 প্লাস এটা ওয়াইটা ওইদিকে নিয়ে যাব, তাহলে 3 কমন আসলো, লসাগু 4y মাইনাস 3y, তাহলে এখান থেকে x/3 ইকুয়ালস টু x/2 ইকুয়ালস টু y/3 আসলো। তাহলে অনুপাত কি আসবে x/y এর অনুপাত 2/3, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 47 দাগের কোশ্চেনে বলছে কোনো ইঞ্জিনের একটি চাকার পরিসীমা এত মিটার এবং চাকা 2 সেকেন্ডে 4 বার ঘোরে, তবে ইঞ্জিনটি গতিবেগ কত? তাহলে এখানে পরিসীমা বলে দিয়েছে, তাহলে এই চাকাটি যদি এরকম হয় তাহলে এখানে পরিসীমা 2πr কত 3 পূর্ণ 3/4, মানে হচ্ছে 12 আর 5 যোগ করলে 15/4 আসলো। এবারে চাকাটি রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য প্রচণ্ড আওয়াজ, তো এখানে 15/4 এটা আসলো। এবারে চাকা 2 সেকেন্ডে 4 বার ঘোরে, তাহলে আমাদের 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এখানে 4 বার ঘোরে 2 সেকেন্ডে, না 4 বার ঘোরে 2 সেকেন্ডে তো বলেই দিয়েছে, আর এর পরিসীমা কত এইটা 15/4, তাহলে এইটা কেটে গেল, তাহলে এখানে আসলো 15 এটা কি আসবে এখানে মিটার, 15 মিটার আসলো। তাহলে স্পিড তাহলে কীভাবে বের করব? স্পিড 15 মিটার যায় 2 সেকেন্ডে, তাহলে 15/2, এইটা মিটার পার সেকেন্ড আসলো। এবারে বলেছে কিমি পার আওয়ারে বের করতে হবে, তাহলে 15/2, এখানে মিটার পার সেকেন্ড মানে ছোট একক, বড় এককে যেতে গেলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, বড় এককে যেতে গেলে বড় ফ্র্যাকশান দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে আমি এটা কেটে দিলাম, এখানে আসলো 3, আর এটা দিয়ে এটা কাটলে এখানে আসলো 9, তাহলে 27 কিমি পার
আবার অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 48 দাগের কোশ্চেনে বলছে 1000 টাকায় 4 মাসের সরল সুদ কত হবে যদি সুদের হার প্রতি মাসে 1 টাকায় 3 পয়সা, প্রতি মাসে 1 টাকায় 3 পয়সা হবে। তাহলে সুদের হারটাকে বের করে নিই। সুদের হার এটা আসবে হচ্ছে 1 টাকায় 3 পয়সা আসছে, তাহলে 3/100 ইন্টু 100%, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3% প্রতি মাসে, এটা প্রতি মাসে আসলো। তাহলে সুদ, সরল সুদ হবে, সরল সুদ ইকুয়ালস টু এখানে 1000 টাকা বলে দেওয়া আছে প্রিন্সিপাল, 4 মাস বলে দেওয়া, আর যেহেতু এটা প্রতি মাসের ইন্টারেস্ট তাহলে আমি সরাসরি 3 দিয়ে গুণ করে দিতে পারি বাই 100। তাহলে এটা আর এটা কেটে গেল, এখান থেকে আসছে 120, 120 এটা হচ্ছে পয়সা হবে নাকি, না পয়সা না টাকা হবে, কারণ এত টাকা। তাহলে এখান থেকে অ্যান্সার হবে বিয়ের দাগের অ্যান্সার সঠিক 120। নেক্সট চলো 59 দাগের কোশ্চেনে বলছে 3, 15, 27, 30 ... সমান্তর প্রগতিটির কোন পদটি 54তম পদ থেকে 132 বেশি? 54তম পদ আমি যদি ধরি T54 প্লাস 132, এখানে কোন পদটা আমাদের আসবে? এখানে TN, এইটা বলেছে, ইকুয়েশানটা বলেছে এইটা। তাহলে এই ইকুয়েশান থেকে আমাদের এনের মানটা বের করতে হবে। তাহলে TN মানে টার্ম n, এটা আমরা কীভাবে লিখতে পারি? এটা সূত্রটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, এই সমান্তর প্রগতির ফার্স্ট সংখ্যা কত? 3, এটা হচ্ছে প্লাস এখানে nতম পদ আছে, তাহলে n-1, আর এদের মধ্যে গ্যাপ কত? 15 - 3 করলে 12, 27 - 15 করলে 12, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে এদের গ্যাপ 12, মানে ডি সমান এখানে 12 আর এ সমান হচ্ছে এখানে 3, তাহলে এখানে 12 আমি লিখে দিলাম এখানটা। আচ্ছা T54, এটাকেও আমি এইভাবে লিখব, তাহলে ফার্স্ট সংখ্যা হচ্ছে 3 আর n-1, এখানে n মানে কত? 54 -1, তাহলে হচ্ছে 53 আসলো, ইন্টু ডিফারেন্স হচ্ছে 12 আর প্লাস 132 আসলো এইটা। এবারে উভয় সাইডে আমি 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে 1 প্লাস 53 ইন্টু 3 × 4 = 12, এখানে হ্যাঁ, তাহলে 3 দিয়ে যেহেতু ভাগ করেছি তাহলে 12-র জায়গায় এখানে 4 লিখলাম। এখানেও 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 × 4 = 12, 3 × 4 = 12, তাহলে এখানেও যদি আমি ভাগ করে দিই 3 দিয়ে, তাহলে 1 n-1 আর এখানে আসলো 4 আসলো। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি কি, যে 1 প্লাস এখানে এটা 212 আসলো, প্লাস এটা 212, 44 ইকুয়ালস টু 1 প্লাস 4n - 4, তাহলে এই 1 আর এদিকের 1 কেটে গেল। এবার আসছে কি 4n সমান এদিকে চলে আসলে এখানে টোটালটা আসলো 260, তাহলে n এর মান কত? 65 আসবে। 4 × 6 = 24 আর 4 × 5 = 20 করলে এখানে 65 আসলো, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে 8 জন পুরুষ 12 দিনে 40 হেক্টর জমি ফসল কাটতে পারে, তবে 30 জন পুরুষ 20 দিনে কত হেক্টর জমি ফসল কাটতে পারবে? তাহলে এখানে 8 জন মেন 12 দিনে 40 হেক্টর জমির ফসল কাটতে পারে, তাহলে 30 জন মেন 20 দিনে কত হেক্টর জমির ফসল কাটতে পারবে? এখানে এইটা আমাদের বের করতে হবে। সূত্রটা কি? M1, এটা হচ্ছে ডে 1, W1 ইকুয়ালস টু M2 D2 W2, এইটা আসলো। তাহলে এখান থেকে আমাদের যদি কত দিয়ে কাটবো, এখানে 3 দিয়ে 4 দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে কাটলে এখানে 3 × 4 = 12, এটা 4 দিয়ে কাটলে 5 আসলো, এটা 3 দিয়ে কাটলে এখানে আসলো 10, তাহলে আর mm তো কেটেই গেল, মানে এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আর 8 দিয়ে 40কে কাটলে 5 আসলো, তাহলে এখানে আসলো, এখানে তো 1 আছে আর এদিকে আছে হচ্ছে 10 × 5 আর W2, তাহলে W2 ইকুয়ালস টু 50 হেক্টর, 50 হেক্টর
দাঁড়াও, এখানে আচ্ছা এইখানে আরেকটা 5 ছিল, ঠিক আছে, এই যে 5, এটা 5টা গুণ হবে, তাহলে 50 ইন্টু 5, এখানে 5 আছে, তাহলে W2 ইকুয়ালস টু কত, 250 হেক্টর জমি ফসল কাটতে পারবে। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 61 দাগের কোশ্চেনে বলছে গৌতম এবং মনোজের বয়সের অনুপাত 35:x। মনোজ নিশার থেকে 6 বছরের ছোট এবং 8 বছর পরে বয়স হবে 30 বছর। তাহলে 8 বছর পরে নিশার বয়স কত হবে, 30 বছর বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমি লিখতে পারি, মনোজের বয়স নিশার থেকে 6 বছর কম, তাহলে এইটা লিখতে পারি। এবারে বলছে নিশার বয়স, নিশার যে বর্তমান বয়স সেটা আমরা বের করব। নিশার বর্তমান বয়স কত, 8 বছর পরে 30 বছর হবে, তাহলে 30 মাইনাস 8 করলে কত, 22 বছর হচ্ছে বর্তমান বয়স নিশার। আচ্ছা, এবারে এখানে বলছে, আমরা এই অবধি পড়েছিলাম, এবার গৌতমের বর্তমান বয়স মনোজ ও নিশার বর্তমান বয়সের সমষ্টি থেকে 3 বছর কম। তাহলে গৌতমের বয়স কি, বর্তমান বয়স, মনোজ প্লাস নিশা -3 হবে, তাই বলেছে সমষ্টির থেকে 3 কম হবে। এইবারে আমাদের এগুলো বেরিয়ে গেল। এইবারে আমরা কি লিখতে পারি, এই যে এখানে বলে দেওয়া আছে গৌতম এবং মনোজের বয়সের অনুপাত 35:x বলে দেওয়া আছে। তার আগে আমরা মনোজের বয়সটা বের করে নিই। মনোজের বয়স কি, নিশার থেকে 6 বছরের কম মানে ছোট, তাহলে 22 মাইনাস 6 করলে এখানে আসছে কত, এখানে 16 বছর আসলো মনোজের বর্তমান বয়স। এবারে তাহলে গৌতমের বর্তমান বয়স আমরা বের করতে পারি। গৌতম, এখানে নিশার বয়স হচ্ছে কত, 22, প্লাস মনোজের বয়স কত পেলাম, এই যে 16 বছর পেলাম, তার থেকে -3 করতে হবে, তাহলে এখানে আসলো এটা হবে 13, আর 22 করলে 35 আসলো, 13 প্লাস 22 করলে 35 বছর। আচ্ছা, আবার অনুপাতটাও বলে দেওয়া আছে, অনুপাতটাও বলে দেওয়া কত, গৌতম আর মনোজ, এখানে 35:x বলে দেওয়া আছে, তাহলে 35 অনুপাত সমতুল্য 35 বছর ইয়ার, তাহলে এখানে আসলো তাহলে 1 সমতুল্য 1 বছর, তাহলে মনোজের বয়স এখানে 16 বছরই হবে, মানে এক্স হবে এখানে, এক্সের মান তাহলে 16 হবে, এখানে এই জায়গাটায় এক্সের মান 16 আসবে, অনুপাত হিসেবে বলেছে, তো ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 62 দাগের কোশ্চেনে বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে শেষ করতে পারে। যদি এ কাজটি শুরু করে এবং পর্যায়ক্রমিকভাবে দুজনে কাজটি করে, তবে কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে। তো এখানে সাধারণত এখানে পর্যায়ক্রমিকভাবে হচ্ছে, তাহলে ফার্স্ট আমরা এ আর বি এর এফিসিয়েন্সি বের করে নেবো। এখানে 10, এটা 15 হচ্ছে সময় লাগছে, এদের লসাগু আসলো 30, তাহলে এফিসিয়েন্সি কত আসছে 3, এটা 2 আসলো। তাহলে প্রথম দিন এ কাজ করছে, ফার্স্ট দিন এ কাজ করছে, এফিসিয়েন্সি কত 3, তাহলে প্রথম দিনে 3 অংশ কাজ হয়ে গেল। দ্বিতীয় দিন বি কাজ করছে, এটার এফিসিয়েন্সি কত 2, তাহলে দ্বিতীয় দিনে 2 অংশ কাজ হচ্ছে, তাহলে দুদিনে মোট কত কাজ হলো, দুদিনে কাজ হলো 5 অংশ কাজ, আর আমাদের কাজ করতে হবে কত, 30 অংশ কাজ করতে হবে, তাহলে এখানে আমাদের 6 দিয়ে গুণ করার পরে তারপরে 30 আসবে, তাহলে এখানেও আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে সময় লাগছে কত, এখানে হচ্ছে 6 দুগুণ 12, তাহলে 12 দিনে 30 অংশ কাজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, যথাক্রমে 40 এবং 20 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে। দ্রুতগতির ট্রেনটি ধীরগতির ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে মাইনাস হবে, তাহলে 40 মাইনাস 20 করলে এখানে 20 কিমি পার আওয়ার আসলো, তাহলে 20 কিমি পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে করতে চাই তাহলে 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এখানে 10, এটা 9 আসলো, তাহলে এখান থেকে আসছে 50/9 মিটার পার সেকেন্ড, এটা আসলো। এবারে বলছে যে দ্রুতগামী ট্রেনটি ধীরগতি ট্রেনের একটা যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে তার দ্রুত গতির
ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, এখান থেকে স্পিড হচ্ছে রিলেটিভ স্পিড হচ্ছে 50/9 মিটার পার সেকেন্ড, আর যাত্রীকে অতিক্রম করছে 5 সেকেন্ডে। তাহলে সে তার এই দ্রুতগতির ট্রেনটি সে তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তাহলে এখানে আমি 5 সেকেন্ড লিখে দিলাম। তাহলে 250/9, তাহলে এখান থেকে আসছে 9 × 2 = 18, এখানে 7, এখানে 0 আসলো, 7 নং 63, 8 নং 72, 7 নং 63 যাবে, এখানে 63 আসলো, তাহলে এখানে 7/9 আসবে এই যে। তাহলে দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত, সি এর দাগ 27.7/9 মিটার। নেক্সট 73 দাগের কোশ্চেনে বলছে স্থির জলে নৌকার গতিবেগ এত কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে নির্দিষ্ট একটি দূরত্ব যেতে নৌকাটি যত সময় লাগে স্রোতের প্রতিকূলে সমদূরত্ব যেতে তার দ্বিগুণ সময় লাগে, তবে স্রোতের গতিবেগ কত। এখানে ভি বলে দিয়েছে কত, 9.1-3, তার মানে 3 নং 27 আর 1 28/3, এটা কিমি পার আওয়ার বোটের স্পিড। আচ্ছা, এই স্রোতের অনুকূলে নির্দিষ্ট একটি দূরত্ব যেতে নৌকাটি যত সময় লাগে স্রোতের প্রতিকূলে সমদূরত্ব যেতে তার দ্বিগুণ সময় লাগে। আচ্ছা, তার মানে অনুকূল বেগ এখানে ভি প্লাস ইউ, আর প্রতিকূল বেগ এখানে ভি হচ্ছে বোটের স্পিড প্লাস মাইনাস এখানে হচ্ছে স্রোতের স্পিড, এইটা হচ্ছে প্রতিকূল বেগ। তাহলে এখান থেকে টাইম লাগছে কত, টাইম বলে দিয়েছে এখানে স্রোতের অনুকূলে নির্দিষ্ট একটি দূরত্ব যেতে নৌকাটি যত সময় লাগে স্রোতের প্রতিকূলে সমদূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগবে। তাহলে সময় এখানে প্রতিকূলে বেশি সময় লাগছে, অনুকূলে কম সময় লাগবে। তাহলে একই দূরত্ব যেহেতু, তাহলে স্পিড আর টাইমের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তাহলে এখানে স্পিডের অনুপাত কি আসবে, 2:1। এবার আমাদের ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ, এখানে তো আমরা তাহলে পেলাম 2/1 পেয়ে গেলাম। তাহলে ভি বলে দেওয়া আছে কত, এখানে ভি বলে দেওয়া আছে হচ্ছে 28/3 বলে দেওয়া, এখানে একটু মুছে লিখি, ভি বলে দেওয়া আছে 28/3, আর এখানে এই জায়গাটায় ভি বলে দেওয়া আছে সেম 28/3 আসলো। তাহলে এখান থেকে আমি, আচ্ছা দাঁড়াও, এটা না করি সব থেকে ভালো হবে, এইভাবে থাক। নর্মালি এখান থেকে আমরা বের করে নিই আগে সংযোজন পদ্ধতির মাধ্যমে, ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, এখানে আসলো ওপরে প্লাস করলাম, তাহলে ভি মাইনাস ইউ মাইনাস ভি প্লাস ইউ ইকুয়ালস টু 2 + 1 আর 2 - 1। তাহলে এখান থেকে এই ইউ কেটে গেল, ভি কেটে গেল, দাঁড়াও ভুল হলো এই জায়গাটা, এখানে প্লাস ছিল। আচ্ছা, তাহলে এই ভি কেটে গেল, তাহলে এখানে আসছে ওপরে ভি নিচে ইউ, 3/1 আসলো। আচ্ছা, ভি বাই ইউ ইকুয়ালস টু 3/1 আসলো। এখানে ভি এর মান কত বলে দেওয়া আছে, ভি এর মান বলে দেওয়া আছে হচ্ছে 28/3, আর নিচে ইউ ইকুয়ালস টু এটা 3 আছে /1। তাহলে ইউ কত আসলো, ইউ এদিকে চলে গেল, তাহলে আসলো 28/9 আসলো। তাহলে 28 4 3 নং 27 আসলো, আর 1, তাহলে 3.1/9, 3.1/9, তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে একজন অসাধু দুধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করে, কিন্তু দুধের জল মিশিয়ে বিক্রি করে এবং লাভ হয় এত%, তবে মিশ্রণের জলের শতকরা হার কত। তাহলে একজন অসৎ দুধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করে, কিন্তু দুধে জল মিশিয়ে বিক্রি করে এবং লাভ হয় 25%। তাহলে 25% লাভ মানে এখানে 25/100, এটা যদি কেটে দিই এখানে 4 আর এটা 5, তাহলে এ দেখো এখান থেকে এটা সিপি এসপি, তাহলে এইটা তার লাভ হচ্ছে প্রফিট। তাহলে সে কোথায় ঘাপলা করেছে, এখানে হচ্ছে কোয়ান্টিটি, তাহলে দুধের কোয়ান্টিটি কী হবে 5:4, তাহলে এখানে কত কম দিয়েছে দুধ 1, মানে সেটার পরিবর্তে এই 1 যেটা সেটা হচ্ছে জল মিশিয়েছে, তাহলে 1/5 × 100, তাহলে এখানে 20% সে জল মিশিয়েছে, তারপরেই তার লাভ হচ্ছে, কারণ জলে তো কোনো টাকা লাগছে না। তাহলে সেই জন্য এখানে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট
84 কোশ্চেনে বলছে দুটি পাইপ একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে ভর্তি করছে। তাহলে দুটো পাইপ, একটা 20 আর একটা হচ্ছে 24 মিনিটে ভর্তি করছে। তাহলে লসাগু কত হবে? এটা লসাগু হবে 20 24, 4 দিয়ে করো 5 6, তাহলে 4 6 24, আর তাহলে 120 আসলো। তাহলে এখানে 120 যদি হয় তাহলে এখানে এফিসিয়েন্সি কত আসছে? এখানে 6 আসলো, এটা আসবে 5। তাহলে এটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলছে পূর্ণ করে এবং অন্য একটি পাইপে মিনিটে 3 গ্যালন করে চৌবাচ্চা থেকে জল বেরিয়ে যায়। অন্য একটি পাইপে 3 মিনিটে 3 গ্যালন করে জল বেরিয়ে যায়। মিনিটে, তাই তো? 1 মিনিটে 3 গ্যালন জল বেরিয়ে যায়, ঠিক আছে? তিনটি পাইপ একসাথে খুললে 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে 1 2, এটা হচ্ছে ইনলেট পাইপ, এই জন্য প্লাস দিয়ে লিখলাম, এটা আবার প্লাস, এটা মাইনাস দিলাম। এখানে 15 মিনিট সময় লাগছে। তাহলে এর এফিসিয়েন্সি কত? তিনজনের একসাথে 120/15 দিয়ে যদি ভাগ করি, এখানে 5 দিয়ে আগে কাটলাম, তাহলে এখানে 3 আসলো, এটা 2, আর এখানে 12কে যদি 3 দিয়ে কাটি তাহলে 4, তাহলে এখানে 8 আসলো টোটাল এফিসিয়েন্সি 8। তাহলে আউটলেট পাইপ, যেটা মানে 3 নম্বর যে পাইপ না, এটা হচ্ছে ছিদ্র, তাই তো? এখানে ছিদ্র বলো বা পাইপ যেটাই বলো না কেন, এখানে 3 নম্বর পাইপটার এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে এইটা প্লাস এইটা ইকুয়ালস টু পেলাম আমরা 8। ফার্স্ট পাইপের এফিসিয়েন্সি 8, সেকেন্ড পাইপের এফিসিয়েন্সি কত? 8 না 6, আর সেকেন্ড পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 5, আর এটা আসলো হচ্ছে ইকুয়ালস টু 8। তাহলে 3 নম্বর পাইপের এফিসিয়েন্সি কত হবে? এটা যদি এইদিকে চলে আসে তাহলে 8 মাইনাস 11, তাহলে এখানে আসছে -3। তাহলে মাইনাস কেন আসছে? কারণ সে ইনলেট, ওই আউটলেট পাইপ। এই 3 নম্বর পাইপটা হচ্ছে আউটলেট পাইপ, জল বের করে দিচ্ছে। তাহলে এখানে এইটা মানে হচ্ছে 1 মিনিটে 3 গ্যালন জল বের করে দেয়। তাহলে সেমি আসছে, তাহলে এফিসিয়েন্সি বলে দেওয়া ছিল এখানে। এবারে বলছে যে তবে চৌবাচ্চাটি ধারণ ক্ষমতা কত গ্যালন? তাহলে এখানে যদি আমি 1 মিনিটে 3 গ্যালন জল বের করে দেয়, তাহলে এখানে 120 যেটা আমরা এমনি লসাগু হিসাবে পেয়েছিলাম, সেটাই হচ্ছে টোটাল ক্যাপাসিটি হবে। কারণ কি, এখানে একটা কন্ডিশন বলে দেওয়া ছিল, 1 মিনিটে 3 গ্যালন জল ওই আউটলেট পাইপ বের করে দেয়। তাহলে আমাদের এই ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সেটাই আসলো, আউটলেট পাইপ মানে হচ্ছে 3 গ্যালন জল 1 মিনিটে বের করে দেয়। গ্যালন, 3 গ্যালন জল 1 মিনিটে বের করে দিচ্ছে। এই মাইনাসটা কেন? কারণ সে বের করে দিচ্ছে বলে, তাই। তাহলে এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা যেহেতু ফুলফিল হয়েছে, তার মানে আমাদের যে লসাগু হিসাবে পেয়েছিলাম এই ক্যাপাসিটি, এটাও তো ক্যাপাসিটি বলে, ক্যাপাসিটি, তো এইটাই অ্যান্সার হবে। তো এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে কী বলছে? এইটার আমাদের বর্গমূল বের করতে বলেছে। তো 7 + 3√5, আর এটা আসলো হচ্ছে 7 - 3√5। তাহলে এটা 7 স্কোয়ার মাইনাস, এটা আসলো 3 × 9 ইন্টু 5, তাহলে এটা 49 - 45, 49 - 45 সমান 4 আসলো। তাহলে বলেছিল এইটার রুট বের করতে বলেছিল, তাহলে রুট করে দিলাম আমি। তাহলে 4-এ রুট করলে এখানে আসলো 2। অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 86 দাগের কোশ্চেনে কী বলছে? এক ব্যক্তি একটি বর্গাকার ক্ষেত্রে কর্ণ বরাবর হেঁটে যায়, তবে ব্যক্তিটি কত শতাংশ পথ কম হাঁটে ক্ষেত্রটি প্রান্ত বরাবর না হেঁটে? তাহলে যদি প্রান্ত বরাবর হাঁটতো, আমি ছবিটা আঁকি একবার। ছবিটা হচ্ছে এরকম। তাহলে বাহু ধরে নিলাম এ, এই বর্গক্ষেত্রে বাহু ধরে নিলাম এ, আর এখান থেকে কর্ণ তাহলে কী আসে? a√2, এইটা আসবে। এবারে যদি প্রান্ত বরাবর হাঁটতো, প্রান্ত বরাবর
হাঁটলে তাকে কত হাঁটতে হতো, মানে সেই লোকটা যদি এখানে থাকে, সে এখান থেকে এইটা আসলো, তারপরে এইটা গেল, মানে এখানে আসতে গেলে তাকে 2a পথ আসতে হবে। হাঁটলে দৈর্ঘ্য হচ্ছে 2a। আচ্ছা, সে ওইটা না গিয়ে সে সরাসরি এখান থেকে এইটা চলে গেল, তাহলে সে কতটা কম পথ হেঁটেছে। তাহলে তাহলে এখানে টোটাল টোটাল পথটা হচ্ছে কত, এখানে 2a, কিন্তু সে হেঁটেছে কত, মানে সে কত কম হেঁটেছে, তাহলে 2a মাইনাস a√2, আর এখানে পার্সেন্টেজটা বের করতে বলেছে আমাদের। তাহলে a কমন নিয়ে নিলাম, নিয়ে এখানে আসলো 2 মাইনাস, এটা আসবে √2/2 ইন্টু 100, মানে এখানে এ আসবে, এ কেটে গেল, এখান থেকে আসছে হচ্ছে 2 মাইনাস 1.41, এখানে দেওয়া আছে √2 এর মান 1.41 দেওয়া আছে, আর নিচে 2, এই 2টা দিয়ে আমি কেটে দিলাম, এখানে 50 আসলো। তাহলে এইটা এরকমভাবে লিখছি, এইটা ইন্টু 50। তাহলে এখান থেকে কি আসবে, এটা বিয়োগ করে দিলে আসছে হচ্ছে 0.59, এটা আসলে হচ্ছে 0.59 ইন্টু 50। তাহলে এখান থেকে যদি আমি লিখি এটা 5.9 ইন্টু 5, তাহলে প্রায় 30%। তাহলে যদি এটাকে 6 ধরে নিই, তাহলে 30% আসবে প্রায়। তাহলে এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার গুণফল এত এবং ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলে 15 ভাগফল থাকে, তবে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে এখানে 93 দাগের অ্যান্সার হচ্ছে সংখ্যা দুটি এক্স ও ওয়াই আমি ধরে নিলাম, ধরি সংখ্যা দুটি এইটা, তাহলে এক্স আর ওয়াই এখানে বলে দিয়েছে 9375। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলে 15 ভাগশেষ থাকে। তাহলে তাহলে এক্স, তাহলে একটা হচ্ছে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 15y, এইটা আসবে, কারণ এখানে বলেছে যে বড় সংখ্যাকে ভাগ করলে ছোট সংখ্যা দিয়ে 15 ভাগফল আসছে, তাহলে এইটা হবে এক্স ইকুয়ালস টু, এইটা আসলো। তাহলে আমি সরাসরি এখানে মানটা বসিয়ে দিতে পারবো, এখানে 15y ইন্টু ওয়াই ইকুয়ালস টু 9375। তাহলে 15 দিয়ে যদি এটাকে কাটি, 6 15 90, তারপরে হচ্ছে 15 দুগুণ 30, 5 15 75, তাহলে ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু কত, 625 আসলো। তাহলে ওয়াই ইকুয়ালস টু 25 হবে। তাহলে অ্যান্সার এখানে আচ্ছা 25 আসলো, ওয়াইটা 25 আসলো, আর তাহলে এক্সটা কত হবে, এক্স হবে 15 ইন্টু 25, মানে হচ্ছে 250, আর 25 করলে 125, তাহলে এখানে 375 হচ্ছে এক্স, আর ওয়াইটা হচ্ছে 25। তাহলে সংখ্যা দুটির যোগফল কত, মানে এক্স আর ওয়াইয়ের যোগফল হচ্ছে 25 প্লাস 375 করলে হচ্ছে 400। অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 94 দাগের কোশ্চেনে বলছে একটি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটি 5টা 30 থেকে 6টার মধ্যে কখন পরস্পরের সঙ্গে সমকোণে থাকবে। তাহলে সূত্রটা কি, থিটা ইকুয়ালস টু 11/2, এটা মিনিট মাইনাস আওয়ার হ্যান্ড ইন্টু এখানে 30। তাহলে এখান থেকে যেহেতু 5টা 30 থেকে 6টার মধ্যে, তাহলে নিশ্চয়ই এখানে আওয়ার হবে 5 হবে ইন্টু 3 মাইনাস 11/2 এমটা আমাদের বের করতে হবে কত মিনিটে সমকোণে আসবে পরস্পরে, এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, সেটা বের করতে হবে। আর সমকোণ যেহেতু বলেছে, তাহলে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটা যদি এদিকে গুণ করো, এটা 180 ইকুয়ালস টু 11 মাইনাস এটা আসবে হচ্ছে 300। তাহলে যদি 11 করি, তাহলে এটা আসবে 480। তাহলে এম সমান আমরা কি পাবো, 480/11। তাহলে এটা ভাগ করো, 4 11 44, 3 11 33, আর 7 আসলো, তাহলে 7/11। তাহলে 5টা 43 7/11 মিনিটে সমকোণে আসবে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তাহলে এখানে
ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে, এটা মনে হয় আগের দিনও করেছি বা এই সেটেই করা হয়েছে আগের সেটটাতে। তো একজন ব্যাটসম্যান একটি ম্যাচে 110 রান করে, যাতে 3টি 4 এবং 8টি 6 মারে, তবে মোট রানের কত শতাংশ সে দৌড়ে রান নেয়। তাহলে এখানে 110 হচ্ছে টোটাল রান, তার থেকে 4 মেরেছে কত, 3টে 4, তাহলে 3 4 12 রান এসছে এখান থেকে, মাইনাস 6 48, তাহলে 6 মেরে 48 রান এসছে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করে দিই, এখানে 60 এটা আসলো, তাহলে 50 50 হচ্ছে দৌড়ে রান নিয়েছে, তাহলে 50 বাই টোটাল রান হচ্ছে 110 ইন্টু 100, এখান থেকে কেটে দিলাম, তাহলে 500 বাই 11, তাহলে 4 11 44, আর এখানে 6 0 5 11 55, 5 বাই 11, তাহলে হচ্ছে 45 পূর্ণ 5 বাই 11। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।